ডালিম কেন প্রেসিডেন্ট না হয়ে মোশতাককে বানালেন? ইতিহাস লগ্ন এই আলোচনা, আপনাদের মতামত আমরা পলিটিক্স দেখিয়ে ভিন্নভাবে তাদের উপরে কোনো কিছু চাপিয়ে দেয়া বা এটাও গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। সে বাংলাদেশে আবার এই শেখ হাসিনা বিদায়ের পরে যেরকম এখন একটা মানুষ স্বপ্ন বুনছে, ৭৫-এর পরে একই স্বপ্ন কিন্তু মানুষ বুনেছে, এবং তার কাছ থেকে জনগণ এখন নতুন একটি ইতিহাস জানতে পেল যে স্বাধীনতা যুদ্ধে কতজন মৃত্যুবরণ করেছে, সঠিক তথ্য আসলে কি হওয়া উচিত, কি হচ্ছে না, যুদ্ধ আসলে শেখ মুজিবুর রহমান কতটুকু চেয়েছে চায়নি, অনেক বিষয়ে বক্তব্য দিয়েছে। সব বক্তব্যই যে আপনার মনোপুত আমার মনোপুত হবে এমনটা নয়। স্বাধীনতার কথা শুনতে চাই, ওই জন্য বারবার ওই কথাটা আমি দেখতেছি যে লিখতেছে, স্যার বলেন আমি মেজর ডালিম বলছি। ওইটা হলো মুক্তির বাণী, যে এই অপশাসন দুঃশাসন থেকে মানুষ মুক্তি পেয়েছে। আলোচনা হচ্ছে এই মুহূর্তে মেজর ডালিমকে কারা সামনে নিয়ে আসলো, কেন সামনে নিয়ে আসলো, এই আলোচনায় অনলাইন উত্তাপ হয়ে গিয়েছে। এখানে আসলে প্রশ্ন জাগে, মেজর ডালিম এতদিন পর এই সময়ে কেন তিনি কথা বললেন, কেন তিনি বিএনপি আওয়ামী লীগ সবাইকে বিতর্কিত ফেললেন। দর্শক, এবার এখানে জামাতের ভূমিকা কি, নাকি জামাতকে ক্ষমতায় আনার জন্য এই মুহূর্তে মেজর ডালিমকে সামনে নিয়ে আসা হয়েছে, এই বিষয়ে নতুন তথ্য দিব। পাশাপাশি মেজর ডালিমকে এই মুহূর্তে সামনে নিয়ে আসার নিয়ে কয়েকটা আলোচনা শুনবো। কে বানালেন, ইতিহাস লগ্ন এই আলোচনা, আপনাদের মতামত আমরা জানতে চাই। প্রিয় দর্শক, ১৯৭৫ সালের ১৫ই আগস্টের পথ পরিবর্তনের মাস্টার মাইন্ডকে খন্দকার মোশতাক আহমেদ না মেজর ডালিম? নতুন করে এই প্রশ্নটি সামনে এসেছে সুদীর্ঘকাল পরে, যেহেতু মেজর ডালিম প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউবে এসে সাক্ষাৎকার দিয়েছেন। আজকে সারাদিন আমাদের ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলগুলো মেজর ডালিমময়। চতুর্দিকেই এ নিয়ে আলোচনা, তিনি যা বলেছেন সেগুলোর চুলচেরা বিশ্লেষণ, তার পক্ষে বিপক্ষে নানা মতামত প্রদান। আমি যে প্রশ্নটি শুনলাম মোটা দাগে বিভিন্ন জনের কাছ থেকে, যে মেজর ডালিম যদি মাস্টার মাইন্ড হন, মূল পরিকল্পনাকারী হন পথ পরিবর্তনের, তাহলে তিনি কেন রাষ্ট্র ক্ষমতা দখল করলেন না, তিনি কেন রাষ্ট্র ক্ষমতায় আসীন হলেন না? এই প্রশ্নটির যৌক্তিকতা আছে নিঃসন্দেহে। প্রিয় দর্শক, এর পেছনেও বেশ কটি কারণ থাকতে পারে। আমরা ইতিহাস খুঁড়তে গিয়ে নিশ্চয়ই এর পেছনে আরো অনেক অনেক ঘটনা পাবো। ১৫ই আগস্ট ভোরে বেতারে গিয়ে মেজর ডালিম ঘোষণা করলেন, নিজের নাম বললেন যে আমি মেজর ডালিম বলছি। এরপরে তিনি বললেন যে সকাল থেকেই খন্দকার মোশতাকের বলিষ্ঠ নেতৃত্বে ক্ষমতা গ্রহণ করা হয়েছে, এখন থেকে সামরিক শাসন চলবে। এই ঘোষণা তিনি দিলেন, মানে তিনি খন্দকার মোশতাকের নাম ঘোষণা করলেন। প্রেসিডেন্ট হিসেবে তিনি যে ক্ষমতা গ্রহণ করেছেন সেটিও জানালেন। এখন প্রশ্ন হচ্ছে, এই যে অভিযানটি তারা করলেন, সেই অভিযানের পেছনে কি তাহলে খন্দকার মোশতাক আহমেদ সহ রাজনৈতিক নেতৃবৃন্দের বিশাল একটি টিম কাজ করেছিল? সেটিও কিন্তু ইতিহাসের অনালোচিত একটি বিষয়। খন্দকার মোশতাককে কেন নেতা মানলেন মেজর ডালিম সহ অংশগ্রহণকারী অন্যান্যরা? এর পেছনে কি কোনো নির্দিষ্ট কারণ আছে, বা খন্দকার মোশতাক কি অনেক প্রভাবশালী বা অনেক নেতৃত্বের গুণ সম্পন্ন একজন নেতা ছিলেন? আপনারা নিশ্চয়ই জানেন ১৫ই আগস্ট ২০৭৫, ১৫ই আগস্ট ১৯৭৫ এর পর তিনি ৬ নভেম্বর ১৯৭৫ এই কয়েকটি দিন ক্ষমতায় ছিলেন। তো তার মধ্যে কি এরকম দৃঢ়তা ছিল নেতৃত্ব দেবার মতো, বা তিনি কি দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন? তিনি কি পট পরিবর্তনের পর বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবার ক্ষেত্রে সক্ষম ছিলেন? নানা প্রশ্নই কিন্তু আছে। যাই হোক, প্রিয় দর্শক, আপনাদের ভাবনার জন্য কিছু বিষয় আমি সামনে রাখতে চাই। খন্দকার মোশতাক আহমেদ প্রেসিডেন্ট মুজিব সরকারের বাণিজ্য মন্ত্রী ছিলেন। ১৫ই আগস্ট এই পরিবর্তন হবার পর তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। দেখুন কি ট্র্যাজেডি, যে ওই পট পরিবর্তনের পরে যারা মন্ত্রী হিসেবে শপথ নিলেন, এর মধ্যে ১২ জন মন্ত্রী আর ১১ জন হচ্ছে প্রতিমন্ত্রী। কোনো প্রধানমন্ত্রী ছিল না, একজন ডেপুটি প্রেসিডেন্ট ছিলেন, উপরাষ্ট্রপতি ছিলেন। যাই হোক, এই ১২ জন মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রীর মধ্যে দু একজন ছাড়া আর সবাই কিন্তু প্রেসিডেন্ট শেখ মুজিবের মন্ত্রিসভার সদস্য ছিলেন। নিজে প্রেসিডেন্টের পদ গ্রহণ করার পর উপরাষ্ট্রপতি হিসেবে বা ডেপুটি
প্রেসিডেন্ট হিসেবে শেখ মুজিব সরকারের ভূমিমন্ত্রী মোহাম্মদুল্লাহকে তিনি দায়িত্ব প্রদান করেছিলেন। প্রিয় দর্শক, এখন খন্দকার মোশতাক আহমেদ সম্পর্কে আমরা আরো কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। ডক্টর কর্নেল অলি আহমেদ লিবারেল ডেমোক্রেটিক পার্টির তিনি প্রেসিডেন্ট, বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, মেজর জিয়ার ঘনিষ্ঠ একজন ব্যক্তি ছিলেন, মুক্তিযুদ্ধের সময় মেজর জিয়ার প্লাটুনের সঙ্গে কাজ করেছেন, তার কমান্ডেই চলেছেন কর্নেল অলি আহমেদ। আমি এক সাক্ষাৎকার নেবার সময় কর্নেল অলি আহমেদ একটা চাঞ্চল্যকর তথ্য দিয়েছিলেন। মুক্তিযুদ্ধের পরে তিনি যখন চট্টগ্রাম সেনানিবাসে দায়িত্ব পালন করছেন, আমি কর্নেল অলির কথা বলছি, তখন একটা প্যারেডে বা সেনাবাহিনীর অনুষ্ঠানে গিয়েছিলেন প্রেসিডেন্ট শেখ মুজিব। সেই সময় কুচকাওয়াজ হয়, কুচকাওয়াজ শেষে প্রেসিডেন্ট শেখ মুজিব যখন ফিরছিলেন তখন সেখানে খন্দকার মোশতাকও উপস্থিত ছিলেন। মোশতাক শেখ মুজিবকে জড়িয়ে ধরে দুই গালে এমনভাবে চুমু খেলেন যা উপস্থিত সেনা কর্মকর্তা এবং অন্যদের কাছে দৃষ্টিকটু মনে হলো। আমার ওই সাক্ষাৎকারে কর্নেল অলি আহমেদ বলেন যে ওই দিনই আমি বুঝতে পেরেছিলাম যে শেখ মুজিব এবং খন্দকার মোশতাকের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে সন্দেহের বিস্তর উপাদান আছে। একজন মানুষের সাথে সম্পর্ক থাকবে, কিন্তু এত ঘনিষ্ঠতা, এতটা প্রদর্শন করে সেই সম্পর্ক বা এই সম্পর্কের সীমা পরিসীমা কি? কর্নেল অলি আহমেদ এই মতামতটি আমি যখন তার সাক্ষাৎকার নিয়েছিলাম তিনি জানিয়েছিলেন। তার মানে কতটা বিশ্বস্ত ছিলেন খন্দকার মোশতাক শেখ মুজিবের, সেটা বোঝানোর জন্যই এই ঘটনাটি আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম। প্রিয় দর্শক, এখন কথা হচ্ছে যে মেজর ডালিম যিনি এই পট পরিবর্তন করার পরে বেতারে গিয়ে নিজেই ঘোষণা দিলেন, ঘোষণা দিয়ে খন্দকার মোশতাক আহমেদের নাম বললেন, কিন্তু নিজে দায়িত্ব গ্রহণ করলেন না। এর পেছনে কি কারণ থাকতে পারে? তিনি কি সেনাবাহিনীর র্যাঙ্কিং এর দিকে নিচে ছিলেন বলেই এই দায়িত্বটি নেননি? কারণ মেজর তো আসলে মিড লেভেলের র্যাঙ্কিং, মেজর, লেফটেন্যান্ট কর্নেল, কর্নেল, ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, জেনারেল, যদিও সেই সময় লেফটেন্যান্ট জেনারেলের পদ ছিল না। যাই হোক, তো তাহলে তিনি কি কেবল মেজর হবার কারণেই আসলে তার কর্তৃত্ব, তার নেতৃত্বে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা আসবেন না বলে দায়িত্ব নেননি? সেই বিষয়ে কিন্তু আমরা স্পষ্ট কোনো তথ্য পাইনি। তবে মেজর ডালিমের সমসাময়িক সময়ে 1969 সালে লিবিয়ায় একটা সামরিক অভ্যুত্থান হয়। কর্নেল মুয়াম্মার গাদ্দাফি মাত্র 27 বছর বয়সে তার কয়েকজন অনুগত সৈনিককে নিয়ে রাজাকে উৎখাত করে ক্ষমতা দখল করেন। সেই সময় যে অভ্যুত্থানটি হয়েছিল তাতে কোনো রক্তপাত হয়নি। তবে তাকে খুব নিবিড়ভাবে সহযোগিতা করেছিল মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের। সুদীর্ঘকাল মুয়াম্মার গাদ্দাফি লিবিয়া শাসন করেছেন। সুতরাং কর্নেল গাদ্দাফি যদি পারেন তাহলে মেজর ডালিম কেন নিলেন না, এই প্রশ্নটি কিন্তু অজানাই থেকে গেছে। দ্বিতীয় কারণটি হতে পারে যে দেশ চালানোর কোনো অভিজ্ঞতা ছিল না মেজর ডালিমের। যারা অভ্যুত্থান করলেন, যারা এই পট পরিবর্তন করলেন, সরাসরি যুক্ত ছিলেন এই ঘটনার সঙ্গে, তারা আসলে সামরিক লোক, বেসামরিক কোনো অভিজ্ঞতা নেই বা রাজনীতির অভিজ্ঞতা তো ছিটে ফোটাও নেই। তাহলে এটাই কি কারণ ছিল যে যেহেতু তারা রাজনীতি সম্পৃক্ত ব্যক্তিবর্গ ছিলেন না, সুতরাং ক্ষমতার মূল স্টিয়ারিং এ তারা যাননি? এটা কি কারণ? এটা দ্বিতীয় কারণ বলা যেতে পারে। আপনারা জানেন অ্যান্থনি ম্যাসকার্ন হাসের একটা বই আছে, বাংলাদেশ লিগেসি অফ ব্লাড। সেই বইয়ে একটা অভিজ্ঞতার কথা লেখা আছে, তিনি বিভিন্ন উদ্ধৃতি দিয়ে বইটি লিখেছেন। সেখানে বলেছেন যে মেজর ডালিম যখন এই পট পরিবর্তনের পর সেনানিবাসে যান, তখন তার ঊর্ধ্বতন কর্মকর্তারা, মানে ধরুন লেফটেন্যান্ট কর্নেল, কর্নেল, ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল যারা রয়েছেন, তারা মেজর ডালিমকে অনেকটা আর্ট চোখে দেখছিলেন, মানে খানিকটা তুচ্ছ তাচ্ছিল্য করার সুযোগ নিচ্ছিলেন। প্রিয় দর্শক, অ্যান্থনি ম্যাসকার্ন হাসের এই উক্তি কতটা সত্য তা আমরা জানি না, কিন্তু তিনি এভাবে বর্ণনা করেছেন। তার মানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা তাকে মেনে নেবে না, এই জন্য তিনি কি এই পথে পা বাড়াননি, সেটাও একটা কারণ সামনে রাখতে পারি আমরা। মেজর ডালিমের কোনো রাজনৈতিক অভিলাষ ছিল না, অনেকেই বলে থাকেন বা বলে থাকতে পারেন, ইতিহাস তাই বলছে।
কারণ আপনারা জানেন এই পট পরিবর্তনে অংশগ্রহণকারী মেজর ফারুক, মেজর রশিদ তারা পরবর্তীকালে বাংলাদেশ ফ্রিডম পার্টি নামে একটা রাজনৈতিক দল গঠন করেছিলেন। কোড়াল মার্কা তার প্রতীক ছিল। এই ফ্রিডম পার্টি ৯০-এর শুরু পর্যন্ত মানে ৯১ থেকে ৯৫ পর্যন্ত কিন্তু বাংলাদেশের রাজনীতি করেছে। বিভিন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং এরশাদ সরকারের সংসদেও তারা গিয়েছে। কিন্তু মেজর ডালিম, যাকে মাস্টারমাইন্ড বলা হচ্ছে ১৯৭৫ সালের ঘটনার, তিনি রাজনৈতিক দলে যুক্ত না হয়ে তিনি কূটনৈতিক হিসেবে তার জীবন কাটিয়ে দিলেন। নাকি পৃথিবীতে যত পরিবর্তন হয়েছে সরাসরি পরিবর্তনের সঙ্গে যুক্ত যারা ছিলেন তারা কখনোই ক্ষমতার প্রধান স্টিয়ারিং এ বসেননি। আমরা যদি আমাদের সর্বাধিনায়ক ওসমানীর কথা বলি, তিনি তো আবার সেনাবাহিনীতে ফিরে গেলেন, তিনি রাষ্ট্র ক্ষমতায় আসীন হলেন না। একইভাবে আমরা দেখছি যে ৯০-এর গণ অভ্যুত্থানের সময়েও সেনাবাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তারা কিন্তু ক্ষমতার কাছে আসেননি। একইভাবে যদি ২০২৪-এর জুলাই গণ অভ্যুত্থানের কথা বলি, এখানেও আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, কিন্তু তিনি স্পষ্ট করেই বলেছেন যে সেনাবাহিনী রাজনৈতিকভাবে সংশ্লিষ্টতা তৈরি করবে না। মেজর ডালিমের এই যে অকথিত বিষয়টি যে তিনি কেন আসলে ক্ষমতা গ্রহণ করলেন না, সেটা আমাদের কাছে অজানাই থেকে গেল। দু একজন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমরা তাদের মতামত নিতে চাই। এমডি হাফিজ বলেছেন, মানিক ভাই সালাম নিবেন। সংবিধান অবিলম্বে বাতিল করতে হবে একজন বলেছেন। অরুণ বিশ্বাস বলেছেন, মুস্তাক আর মীর জাফর সমান। বয়কট ইন্ডিয়া নামে একটা ছদ্ম নামের আইডি, সেখান থেকে বলা হয়েছে যে কিরে মাইনকা কেন আছো। কিছু মানুষের বাতিক থাকে বা এটা এক ধরনের অসুস্থতা যে নাম বিকৃত করা। তো এই অসুস্থতার মধ্যে যারা আক্রান্ত তারা আসলে নাম বিকৃত করে আনন্দ পান। এটা একটা বিকৃত আনন্দ বা বিকৃত উল্লাস। এই ধরনের অনেকেরই রোগ আছে। এই রোগগুলো আসলে সহজে সারে না। যাই হোক, মনির হোসেন নামে একজন বলেছেন, খুনিদের নিয়ে মাতামাতি, এই খুনিরাই আপনার প্রিয় স্বাভাবিক কারণ। দুষ্টকৃতকারীরা সহায়তা করা আপনার কাজ। স্বাধীনতার মহানায়ক খুনের রক্ত এদের হাতে লেগে আছে, মনির হোসেন বলেছেন। এবং আরেকজন বলেছেন, মৃত্তিকা ফেরদৌস, মেজর ডালিম নয়, ৭৫-এর আগস্ট বিপ্লবের মূল পরিকল্পনা করেছেন মেজর ফারুক ও মেজর আব্দুর রশিদ। আপনার তথ্য ভুল। একজন দায়িত্বহীনতাকে দায়িত্ব দেওয়াটা চরম দায়িত্বহীনতা, এটাই শেখ মুজিব। মেজর ডালিম মহানায়ক শামীম রহমান তিনি বলেছেন। এভাবে অনেকেই অনেক ধরনের মন্তব্য করছেন। রাজনীতিতে বিশ্বস্ততা এবং বিশ্বাসঘাতকতা দুটি অষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। এখন মানুষ কখন বিশ্বাসঘাতককে বুকে টেনে নেয়, বা যিনি আপনার কাছে বিশ্বাসঘাতক তিনি অন্যের কাছে বিশ্বস্ত, এর একটা প্রধানতম কারণ হচ্ছে যে রাজনৈতিক নেতারা কখনোই তোষামোদী এবং আনুগত্যের ফারাকটা বুঝতে পারেন না, যার ফলে তার আশেপাশে যারা আছে তারা কি চাটুকার না প্রকৃত অর্থেই তার মঙ্গলার্থী সেটা চিহ্নিত করতে পারেন না। ফলে যা হবার তাই হয়, তাদের পরিণতি ভয়াবহ হয়। সেই জন্যে রাজনীতি যারা করেন, আমি না আমি না, আমার জন্য এটা প্রযোজ্য নয়, যারা রাজনীতি করবেন তাদের জন্য প্রজ্ঞা, দূরদর্শিতা এবং উপলব্ধি করার ব্যাপারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি কাকে কোথায় বসাবেন, কোথায় নেবেন। আমরা দেখলাম যে 15ই আগস্ট ১৯৭৫ সাল থেকে ৬ই নভেম্বর ১৯৭৫ সাল, এই সময়ে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন খন্দকার মোশতাক আহমেদ। পরবর্তীতে জেনারেল খালেদ মোশাররফের আরেকটি অভ্যুত্থানের প্রেক্ষাপটে ক্ষমতাচ্যুত হন খন্দকার মোশতাক। এরপরে আপনারা জানেন যে ৭ নভেম্বর আসে, সেই ৭ নভেম্বরে বন্দী জেনারেল জিয়াকে মুক্ত করা হয় এবং এরপর পাল্টা আরেকটি অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে একটা জনতা এবং সামরিক কর্মকর্তাদের বিপ্লব সংগঠিত হয়, যেটাকে বলা হয় সিপাহী জনতার বিপ্লব। প্রিয় দর্শক, অনেকেই আমার সঙ্গে যুক্ত হয়েছেন, প্রত্যেকের প্রতি নিরন্তর সাংবিধানিক সরকার না বিপ্লবী সরকার, এটা একটা
মানে একটা হিজড়া টাইপের একটা সরকার হয়েছে। এখন তারা এই যত ভালো কথা বলে যাক, এইটা ইমপ্লিমেন্টের দায়িত্ব পড়বে পলিটিক্যাল পার্টির উপরে যারা ক্ষমতা আসবে। পলিটিক্যাল পার্টি যদি এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, এই বিপ্লবের আকাঙ্ক্ষা ইমপ্লিমেন্ট না করে, তাহলে ওই 90-এর যে তিন দলের রূপরেখা, এটার মধ্যে এটা মাঠে মারা যাবে। ইট উইল গো, all the recommendations, all the research work will go in the dustbin. এটা ব্যর্থ হতে বাধ্য। এই নাটকের ভিকটিম হইল মেজর জিয়া, মেজর জাহিদ। মেজর জাহিদকে মনিরুল এবং তার টিম খুন করেছে, জাস্ট খুন করেছে, একটা জঙ্গি তকমা দেয়া। একজন সেনাবাহিনী অফিসার, সে যত বড় অন্যায় করুক, সে যদি ইভেন জঙ্গিবেদ হয়, তাকে আপনি বিচার করে তার শাস্তি দিবেন। আপনি তাকে খুন করলেন কেন? আমি যেভাবে দেখি যে বিপ্লব হাইজ্যাক করার একটা প্রবণতা, একটা লক্ষ্য স্পষ্ট, যে যার জায়গা থেকে কথা বলছে এবং যে যার জায়গা থেকে কথা বলবে, এটি স্বাভাবিক। কিন্তু এই বিপ্লবের অংশীদার ফেসিস্ট আওয়ামী লীগ বাদে এবং জাতীয় পার্টি বাদে, ফেসিস্ট আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি বাদে বাকি সবার, কারো কম কারো বেশি, কারোটা ফাইনাল গোল পোস্টে গোল করা হতে পারে, কেউ গোল যোগানদাতা, বিভিন্নভাবে আপামর সমস্ত মানুষের, রাজনৈতিক দলের এখানে ভূমিকা রয়েছে। কারো ভূমিকা সামনে আসছে, কারো ভূমিকা পিছনে ছিল, আবাল বৃদ্ধ বনিতা এখানে ভূমিকা রেখেছে। এমনকি ক্যান্টনমেন্টের ভিতরে যে ডিউএসএস গুলা, সেখানে বাচ্চারা পর্যন্ত নেমে গেছে। বাচ্চারা একটা বড় ধরনের অংশীদার ছিল, যে বাচ্চা নেমে গেছে, সেই বাচ্চাকে প্রোটেক্ট করার জন্য তার মা নেমে গেছে, মাকে প্রোটেক্ট করার, ফ্যামিলিকে প্রোটেক্ট করার জন্য এই তার ফাদার নেমে গেছে। যেভাবে হোক, রিক্সাওয়ালা, শ্রমিক, আমি নিজে একজন ড্রাইভারকে উদ্ধার করেছি, গুলিবিদ্ধ, মানে সে বেঁচে আছে, লাকিলি এখনো বেঁচে আছে। আমার সামনে মহাখালীতে 2 জন আমার সামনে মারা গেছে 19শে জুলাই শুক্রবার, একদম ঠিক মাগরিবের পর পরে। তো সবারই ছিল। এবং বিপ্লব, সফল বিপ্লবের পরে এই ধরনের প্রবণতা, যে যার মতো করে এইটা ক্রেডিট নেওয়ার চেষ্টা করে, এটাও একটা নর্মাল প্রক্রিয়া। এটা পৃথিবীর বিভিন্ন জায়গা হয়েছে, ফ্রান্সে হয়েছে, ফ্রান্স রেভলিউশনের পরে সেকেন্ড, থার্ড রিপাবলিক ঘটেছে, কাউন্টার বিপ্লব ঘটে, এগুলো সবই ঘটে। কিন্তু বিপ্লবের পরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা হয়, যে সেই বিপ্লব সফল হবে কিনা। বিপ্লবের 2টি অংশ থাকে, একটি হলো ইমিডিয়েট অবজেক্টিভস, আর একটা হলো আলটিমেট অবজেক্টিভস। ইমিডিয়েট অবজেক্টিভস হলো যে ফ্যাসিজমের পতন হয়েছে, স্বৈরতন্ত্রের পতন হয়েছে। কিন্তু আলটিমেট অবজেক্টিভস যে কারণে মানুষ জীবন দিয়েছে, বিপ্লবের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা সফল করা যাবে কি না। তো এইখানেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমি মনে করি যে সরকারটা যেভাবে গঠন হয়েছে, অত্যন্ত দুর্বল ভাবে গঠন হয়েছে, এবং এখানে 50% কমিটি অফ দ্য অ্যাডভাইজার 50%, এরা একেবারে অথর্ব, জাস্ট গুড ফর নাথিং। এরা কোনো কিছু, দে আর নট ক্যাপাবল অফ ডেলিভারিং এনিথিং। মানে একটা নাম লেখাইলো যে উনি একজন অ্যাডভাইজার হয়ে গেছে, এবার সুইট উইল কাজ করেছে। আমার সুইট উইল হলো আমি অমুককে অ্যাডভাইজার বানালাম। এর ভিতরে অনেকে ভীতু, এবং এখন এইটা প্রতীয়মান হচ্ছে যে যারা এমন ভয় পেয়েছে যে তারা কেউ এটার প্রোটেকশন খুঁজছে আমেরিকায়, কেউ প্রোটেকশন খুঁজছে ইন্ডিয়া, এবং কেউ প্রোটেকশন খুঁজছে ভবিষ্যতে কারা ক্ষমতা আসছে সেই সমস্ত রাজনৈতিক দলের ভিতরে। এবং তারা বেসিক্যালি যে কমিশন গুলো করেছে, এই কমিশনসে যে কথাগুলো, যে প্রস্তাবগুলো এখন আসছে, সেইগুলো কিন্তু আমরা বিভিন্ন সময় শুনেছি, অনেকে আর্টিকেল লিখে এগুলো বলছে, বিভিন্ন আলোচনার মাধ্যমে বলেছে। কমিশনের ব্যাপারে, কমিশনের সুপারিশগুলো ইমপ্লিমেন্ট হবে কিনা, সেইটা কিন্তু বড় ধরনের আশঙ্কা থাকে যে আদৌ এগুলো হবে কিনা। উদাহরণস্বরূপ, যে 90-এর 3 দলের যে রূপরেখা হয়েছিল, সেই রূপরেখা কিন্তু কার্যকর হয়নি। দ্যাট মিনস এটা নির্ভর করে পরবর্তী যে ইলেক্টেড গভর্নমেন্ট আসবে। এখানে 2টা ব্যাপার আছে, যে বিপ্লবোত্তর অথবা যুদ্ধোত্তর কোন দেশ, কোন জাতি কত সময় নিয়েছে জাতি পুনর্গঠনে, সেইটা একটু বোঝার ব্যাপার আছে। অনেক দেশ 10 বছর নিয়েছে, অনেক দেশ 25 বছর নিয়েছে। বিপ্লব সফল হতে হলে সেকেন্ড ফেজে বিপ্লবী সরকার গঠন করতে হয়। এইটা না সাংবিধানিক সরকার, না বিপ্লবী সরকার, এটা একটা মানে একটা হিজড়া টাইপের একটা সরকার হয়েছে। এখন তো ছাত্ররা তো একটা আলটিমেটাম দিল ঘোষণাপত্র করার জন্য, সেখানে বিপ্লবী এইটা অনেক আগে করা হচ্ছিল,
8ই আগস্ট সরকার গঠন করার পরে উইদিন 15 ডেজ, উইদিন এক মাসের ভিতরে এটা করা উচিত ছিল। এবং সেইখানে সংবিধান এবং প্রোক্লেমেশনের ভিতরে যদি কন্ট্রাডিকশন হয়, প্রোক্লেমেশন হল রিবেল। আজকে এই যে হত্যাকারী, গণহত্যাকারী, দুর্নীতিবাজ, তাদের তো বিচার করা যাচ্ছে না, রুটিন বিচার কার্যক্রম করা যাবে না। আমি একাধিকবার বলছি সেটা হবে কিনা আপনার কি মনে হয় ঐক্যমতের ভিত্তিতে? যে আমার সন্দেহ রয়েছে। দেখেন, তাদের কার্যক্রম কিন্তু একটা পলিটিক্যাল পার্টির মধ্যে হয়ে গেছে। আজকে ফরিদপুরে যে বলল যে আমাদের এই প্রোক্লেমেশন মেনে নিতে হবে, তাদের তো আর সেই অথরিটি নাই। তো পলিটিক্যাল পার্টি যেভাবে দাবি জানাচ্ছে, তারা সেইভাবে দাবি জানাচ্ছে। তাদের সেই যে এনফোর্সমেন্ট, যে অথরিটি, সেটা তো বিলীন হয়ে গেছে, সেটা তো নষ্ট হয়ে গেছে। বিপ্লবী সরকারকে সফল করতে হলে অবশ্যই এটা বিপ্লবী সরকার হওয়া উচিত ছিল। বিপ্লবী সরকার ব্যতীত কখনই বিপ্লবের আকাঙ্ক্ষা, বিপ্লবের যে উদ্দেশ্য, সেইগুলো সফল হয় না। তো এইটা না ঘরকা, না ঘাটকা, না সাংবিধানিক, না বিপ্লবী সরকার, একটা মধ্যবন্ধ, একটা হজবরল একটা অবস্থা হয়েছে। সেই জন্য বলে যে এই আজকে একজনে বলছে যে সংবিধান তো আসলে এটা কি হলো, যে এটা হাইবারনেশনে চলে গেছে, সংবিধান হাইবারনেশনে চলে গেছে আর কি, হাইবারনেশনে রাখা হয়েছে, ডিপ ফ্রিজে রাখা হয়েছে। তো সেখানে তারা এমন কি যে স্বৈরতান্ত্রিকতা সৃষ্টির যে সবচেয়ে বড় টুলস, সবচেয়ে বড় যে উপাদান ছিল, সেটা হলো 14, 18 এবং 24 নির্বাচন। 14, 18 এবং 24 নির্বাচনে যারা ডিসি এবং এসপি ছিল, মনে করেন 64, 364 আর কি, 64 জন, এই একটা এসপি, আমার জানা মতে একজন এসপি এইটার বিপক্ষে অবস্থা নেই, বাকি কেউ। তার মানে এই যে স্বৈরতান্ত্রিকতা 14 সালের নির্বাচন সফল করে পাতানো নির্বাচন 18 এবং 24, শুরুতে তো এই যে এসপিডিসি গুলোকে ডিসমিস করা হচ্ছিল। তো আপনি তাদেরকে কিভাবে ডিসমিস করবেন? তাদেরকে ডিসমিস করা যেত, তাদেরকে বিচারের সম্মুখীন করা যেত প্রোক্লেমেশন দিয়ে। আপনি তো নর্মাল আইন দিয়ে করতে পারছেন না। এবং এই যে তারা এখন প্রশাসনের ভিতরে বসে আছে, তারা তো এইখানে ষড়যন্ত্র করবে, তারা তো চেষ্টা করবে যে এই অন্তর্বর্তী সরকার যাতে ফেল হয়। এখন আপনার যেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকারের ষড়যন্ত্র থেকেও তো ছাত্রদের চ্যালেঞ্জটা বেশি, মানে সরকারের জন্য ঝুঁকিপূর্ণ কিনা, যে ছাত্ররা যে চ্যালেঞ্জটা করছে, চ্যালেঞ্জ তো এখন বিভিন্ন আঙ্গিকে আসতে বাধ্য। সো এই যে আপনার যেহেতু দিস ইজ নট এ গুড বিগিনিং, একটা ভালো শুরু হয়নি, যার জন্য কিন্তু এখন এই বিভিন্ন ভাবে সিমটমস কিন্তু বের হচ্ছে বিভিন্ন জায়গায়। সেই জন্য এখন যেহেতু তাদের চরিত্র ধারণ করেছে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট টাইপ, এবং জনগণের একটা অংশ, বড় পলিটিক্যাল পার্টি, তারা এটা বলে যাচ্ছে যে তাদের একমাত্র কাজ হলো নির্বাচন দেওয়া, যেটা ছাত্ররা এইটা অপোজ করছে। তারা বলছে যে এইটা একমাত্র কাজ, তাদের নির্বাচন দেওয়া নয়, অন্যান্য কাজ। এখন তারা এই যত ভালো কথা বলে যাক, এইটা ইমপ্লিমেন্টের দায়িত্ব পড়বে পলিটিক্যাল পার্টির উপর, যারা ক্ষমতা আসবে। পলিটিক্যাল পার্টি যদি এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, এই বিপ্লবের আকাঙ্ক্ষা ইমপ্লিমেন্ট না করে, তাহলে ওই 90-এর যে তিন দলের রূপরেখা, এটার মধ্যে এটা মাঠে মারা যাবে। ইট উইল গো, all the recommendations, all the research work will go in the dustbin. এটা ব্যর্থ হতে বাধ্য। যার জন্য সবচেয়ে বড় প্রয়োজন হলো রাজনৈতিক দলের ভিতর সংস্কার। রাজনৈতিক দলের ভিতর থেকে তারা জবাবদিহিতা নিশ্চিত করতে পারে কিনা, তারা দুর্নীতিবাজকে বিচারের সম্মুখীন করতে পারে কিনা, তারা চরিত্রহীন তাদেরকে সরিয়ে রাখতে পারে কিনা। রাজনৈতিক দলের সামনে বড় চ্যালেঞ্জ হবে এক লুটেরা তন্ত্র থেকে যাতে আর এক লুটেরা তন্ত্রে না পড়ে। রাজনৈতিক দলের ভিতরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে তাদের ভুলের মাধ্যমে যাতে আবার অতি সত্বর এই ফ্যাসিস্ট সরকার কোনো না কোনো রূপে আবার আবির্ভূত হতে না পারে। এইগুলো হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমি আপনার কাছে একটি বিষয় করবে জানতে চাই, যে মেজর জিয়ার ব্যাপারে আমরা ইতিমধ্যে দেখেছি যে ওনাকে কিভাবে জঙ্গি নাটকে ফাঁসানো হয়েছে। আমরা জানি যে, মানে কিছুটা জানতে পেরেছি যে আপনি মনে হয় ওনার ইয়েটা দেখছেন, তো আসলে ওনার আপডেটটা কি এখন? আমি তার লয়ার, এবং ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন বিভিন্ন মিডিয়ায় সে আসলে এই যে তথাকথিত জঙ্গি নাটক, যেগুলো সেই সময়ের ইন্টেলিজেন্স এবং সেই সময় ওই যে
মুখ বেঁকা মনির আছে না, চিবাইয়ে চিবাইয়ে কথা বলতো, এই মনিরের নাটক, যেটা আইজিবি শহীদুল হক তার বইয়ের ভিতর বলেছে যে এই নাটকগুলা প্রধানমন্ত্রী ফেসিস্ট সরকারের সেই প্রধানমন্ত্রী নাকি তাকে বলেছিল এই নাটকটা তো আমার বাসার পাশে না করলেও পারতাম। তো এইরকম কথা এগুলো তো আসছে, এগুলো তো নাটক। এই নাটকের ভিকটিম হইল মেজর জিয়া, মেজর জাহিদ। মেজর জাহিদকে মনিরুল এবং তার টিম খুন করেছে, জাস্ট খুন করেছে, একটা জঙ্গি তকমা দেয়া। একজন সেনাবাহিনী অফিসার সে যত বড় অন্যায় করুক, সে যদি ইভেন জঙ্গিবাদ হয়, তাকে আপনি বিচার করে তার শাস্তি দিবেন, আপনি তাকে খুন করলেন কেন? আমি এই জাহিদের পরিবারের সাথে খুঁজছি, জাহিদের পরিবারকে, তারা যদি চায় আমি তাদেরকে হেল্প করব এবং তাদের উচিত একটা খুনের মামলা করা। এই একই অবস্থায় মেজর জিয়াকে তারা টার্গেট করেছিল, বুদ্ধিমত্তার সাথে, অত্যন্ত ব্রিলিয়ান্ট অফিসার, সে গোল্ড মেডেল পেয়েছে মিলিটারি একাডেমিতে, সোর্ড অফ অনার পেয়েছে, বেস্ট ক্যাডেট অফ দ্য কোর্স। সে তার বুদ্ধিমত্তা থেকে ওই সিনেমার মতো এসকেপিং ফ্রম দ্য ডেথ তার জীবনকে সে বাঁচিয়ে রাখতে পেরেছে। সেই জন্য সে আমি তাকে লিগাল সাপোর্ট দিচ্ছি। সে 2টি আবেদন করেছে, সেই আবেদন এখন মন্ত্রণালয়ে আসে। তারা আশা করি অতি সত্বর এই যে জঙ্গি নাটক যেগুলো বিভিন্নভাবে প্রমাণিত, তাকে সেগুলো বিবেচনা নিয়ে তাকে এখান থেকে তার সমস্ত মামলা প্রত্যাহার করবে। তার মামলা প্রত্যাহার করলে সে মুক্ত জীবনে ফেরত আসবে, তার পরিবারের সাথে মিলিত হতে পারবে। বিস্তারিত বলতে আপনার আলাদা এপিসোড করতে হবে। আমি এটুকু বলে শেষ করি, মেজর ডালিম যেটা বলেছে, এবং আমি টকশোর কিছু অংশটা আমি দেখেছি, যে এখন পর্যন্ত কতখানি পপুলার, যে আমার জানা মতে এইটা বোধহয় সবচেয়ে বেশি ভিউড, 40 লক্ষ। আর আমি যে ওই জাহাঙ্গীর নামে একটা ছেলেকে যে মুক্ত করেছি, 18 বছর যে ফাঁসির দণ্ড ছিল, তার পরিবার সহ একটা ভিডিও গেছিল, ওইটা আমি দেখেছি 25 লক্ষ ভিউ হয়েছে, মোর দ্যান 25 লক্ষ। সো এই যে মেজর ডালিমের যে কথা বলার সময় যে কমেন্ট গুলা দেখলাম, এখানে দেখলাম অনেক দর্শক এই কথাটা বলছে যে স্যার একটু বলেন আমি মেজর ডালিম বলছি, এই কথাটা তার মুখ থেকে শুনতে চেয়েছে। এটার সিগনিফিকেন্স হচ্ছে যে সেই সময় যে অপারেশন থেকে, সেই অপশাসন থেকে যে মানুষ মুক্তি হয়েছিল, সেই ধরনের একটা নেস্টি, তার চেয়েও অধিকতর একটা ফেসিজমে বাংলাদেশের মানুষ আক্রান্ত ছিল। মানুষ মুক্তির কথা শুনতে চায়, মানুষ লিবার্টির কথা শুনতে চায়, মানুষ স্বাধীনতার কথা শুনতে চায়। ওই জন্য বারবার ওই কথাটা আমি দেখতেছি যে লিখতেছে স্যার বলেন আমি মেজর ডালিম বলছি। ওইটা হলো মুক্তির বাণী, যে এই অপশাসন দুঃশাসন থেকে মানুষ মুক্তি পেয়েছে। ইয়াং জেনারেশন তার এই বক্তব্য থেকে, তার এই আলোচনা থেকে অনেক কিছু জানতে পারবে। তিনি যেটা বলেছেন এটা অনেকটাই তার বইয়ের ভিতরেই আমি পড়েছি, আগেই পড়েছি। আর আমি বিইং এ মিলিটারি অফিসার, এগুলা ব্যক্তিগত আলাপচারিতা, এগুলো অনেকগুলোই আমরা জানতাম, অনেকগুলোই জানি। সো আশা করি তার এই বক্তব্য আমাদের ইয়াং জেনারেশনকে ইন্সপায়ার করবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে, অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে, গণতন্ত্রের পক্ষে কথা বলতে, বিশেষ করে ইন্ডিয়ান আধিপত্য, ইন্ডিয়ান হেজিমনি, ইন্ডিয়ান লুটেরা তন্ত্রের বিরুদ্ধে জনগণের স্বার্থে, দেশি স্বার্থে দেশপ্রেমিক হতে সাহায্য করবে বলে আমি মনে করি। নতুন দল আসবে, আবার কেউ সাকসেসফুল হবে, কেউ হবে না। যতক্ষণ পর্যন্ত এক্সিস্টিং দলগুলো জন আকাঙ্ক্ষা ধারণ করতে না পারবে, তখন এ ধরনের উদ্যোগ আসতেই থাকবে। এটা স্বাভাবিক একটা। এই দেশের কোন রাজনৈতিক সংগঠন কিংবা কোন দলীয় রাজনীতি যারা আওয়ামী লীগের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে, কারো বিরুদ্ধে তাদের কথা বলার কোনো রাইট নাই বা বলা উচিত নয়। হ্যাঁ, নির্বাচনী মাঠে গেলে, যখন আপনি ভোটের মাঠে যাবেন, তখন বিএনপি আলাদা প্ল্যাটফর্মে নির্বাচন করবে, আমার দল, এরপরে আপনার অন্য পার্টি নির্বাচন করবে, তারপরে আমাদের এই যে তারেক ভাইদের দল নির্বাচন করবে, সবাই নির্বাচন করবে। তখন আমি আমার আদর্শ দিয়ে যদি প্রচার করে আমি আমার জায়গা থেকে মানুষকে আমার প্রতি ধাবিত করতে পারি, দ্যাট শুড বি দ্য গ্রেট ওয়ে। কিন্তু কোন অবস্থাতেই বাংলাদেশের সাধারণ মানুষদেরকে কোন পাওয়ার পলিটিক্স দেখিয়ে
ভিন্নভাবে তাদের উপরে কোনো কিছু চাপিয়ে দেয়া বা এটাও গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। সে বাংলাদেশে আবার এই শেখ হাসিনা বিদায়ের পরে যেরকম এখন একটা মানুষ স্বপ্ন বুনছে, ৭৫-এর পরে একই স্বপ্ন কিন্তু মানুষ বুনেছে, এবং তার কাছ থেকে জনগণ এখন নতুন একটি ইতিহাস জানতে পেল যে স্বাধীনতা যুদ্ধে কতজন মৃত্যুবরণ করেছে, সঠিক তথ্য আসলে কি হওয়া উচিত, কি হচ্ছে না, যুদ্ধ আসলে শেখ মুজিবুর রহমান কতটুকু চেয়েছে চায়নি, অনেক বিষয়ে বক্তব্য দিয়েছে। সব বক্তব্যই যে আপনার মনোপুত আমার মনোপুত হবে এমনটা নয়, কিন্তু তার এই 50 বছর পরে গতকালকে লাইভ শো প্রমাণ করে যে জনগণের মণিকোঠা থেকে কাউকে তাড়িয়ে দিয়ে তার স্থানটাকে কোনোদিন বন্ধ করা যায় না। মেজর ডালিম তার একটা প্রমাণ, যে তাকে হয়তো আপনি খুনের আসামি বলে দূরে রেখেছেন, কিন্তু বাস্তবিক অর্থে তার জন্য জনগণ কিন্তু এখনো কাঁদছে, কিংবা তার জন্য রাতভর অপেক্ষা করে তাকে দেখছে। এখানে বোঝার আছে অনেক কিছু। যে বিষয়টা বলেছেন, দুটো বিষয়। প্রথমত বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের 5ই আগস্টের পূর্বে আমাদের ঐক্য ছিল সমগ্র বাংলাদেশের ছাত্র জনতা, শিক্ষক, সুধী, রাজনৈতিক সংগঠন, এরপরে নতুন সংগঠন, বিভিন্ন সকল মানুষের একটি প্রচেষ্টার মাধ্যমেই আমাদের এই বাংলাদেশ মুক্ত হয়েছে। 5ই আগস্টের দেশে স্বাধীনতা, নতুন স্বাধীনতার সূর্য উদিত হয়েছে। সমস্যাটা হচ্ছে, যেহেতু আগে ছিল আওয়ামী লীগ, আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই এক, তখন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই আওয়ামী লীগকে হটানোর জন্য যার যা কিছু ছিল সকলেই সবাই তার জায়গা থেকে প্রচেষ্টা অব্যাহত রেখেছে। কিন্তু আওয়ামী লীগ চলে যাওয়ার কারণে যে পরিস্থিতিটা এখন তৈরি হচ্ছে, সেটা হচ্ছে আমাদের মধ্যে যেহেতু আওয়ামী লীগের ইস্যুটা আর নাই, তো স্বভাবতই যে যার জায়গা থেকে তার নিজস্ব পরিধি বৃদ্ধির জন্য চেষ্টা করছেন, রাজনৈতিক সংগঠনকে বৃদ্ধির জন্য চেষ্টা করছেন, শক্তিমত্তা বাড়ানোর চেষ্টা করছেন, আগামী নির্বাচন নিয়ে রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছেন, কেউ কেউ পুরাতন রাজনৈতিক দলের মধ্যেই একে অপরকে নিয়ে কথা বলার চেষ্টা করছেন। যদিও এটা কোনোভাবেই কাম্য নয়, কিন্তু বাস্তবতা হচ্ছে এটা কখনোই বন্ধ করতে আপনি পারবেন না। পারবেন না এই কারণে যে আপনার চিরশত্রু যখন বিদায় হয়ে যায়, তখন সকলের ওই ইন্টারনাল একে অপরের সাথে খোঁচাখুচির অভ্যাসটা স্বভাবতই সব জায়গায় সর্বস্তরে চালু হয়। এটার মধ্যে গণতন্ত্রের কিছু পজিটিভ সাইডও আছে, আবার নেগেটিভ কিছু বিষয় আছে। জাতীয় ইস্যুতে আমরা এটা যাতে এইরকম না থাকি, জাতীয় ইস্যুতে যাতে ঐক্যবদ্ধ থাকি। তবে সেক্ষেত্রেও আমরা দেখেছি জাতীয় ইস্যুতে কিন্তু আবার সবাই মিলে এক, যেমনটা 0 পয়েন্টে হয়েছে, আওয়ামী লীগ আসতে চেয়েছে, সবাই প্রতিবাদ করেছে। বর্তমানেও আবার যত ধরনের আওয়ামী লীগের শেখ হাসিনা হুমকি দেয়, ধামকি দেয়, সেই জায়গায় কিন্তু ছাত্র জনতা, বিএনপি, জামাত সবাই মিলে এক। কারণ হাসিনা শত্রু ছিল শুধু একটি জনগোষ্ঠীর নয়, হাসিনা শত্রু ছিল সকলের। আমরা সেই জায়গা থেকে আশান্বিত যে না, বাংলাদেশে শেখ হাসিনা এবং ফ্যাসিবাদের কোনো কিছু এই দেশে আসতে গেলে আমরা সবাই যে যার জায়গা থেকে এক হয়ে যাব। কিন্তু তারপরেও আমার কাছে মনে হচ্ছে যে আমাদের এই সন্দেহের মাত্রাটা যদি বাড়তে থাকে এবং রাজনৈতিক অঙ্গনে যদি অস্থিরতা এরকম বিরাজ করে, তাহলে আগামী দিনের জন্য আমাদের এই ঐক্যবদ্ধ সেই প্রচেষ্টা সব সময়ের জন্য মাঠে থাকবে কিনা সেটা একটা প্রশ্ন রেখে যায়। সে কারণেই আমি বলছি যে এখানে কিছুটা আমাদের ঝুঁকি আছে। বিশেষ করে ছাত্র বন্ধুদেরকে আমি অনুরোধ করব, আপনারা যে চেতনার আলোকে স্বাধীনতার সময় নেতৃত্ব দিয়েছেন, সেই সময় আপনারা কিন্তু দিন রাত ভিডিও করে সবাইকে আহ্বান করেছেন যে সব দল মতের মানুষ আসুন আমাদের পাশে দাঁড়ান। আমরা কিন্তু আপনাদের সবাই পাশেই দাঁড়িয়েছি এবং এখনো আপনাদের পাশেই আছি। একটা ছাত্র সে রাজনীতি করবে, এটা তো তার নৈতিক অধিকার। যে কোনো দল গঠন করবে, সেটা তার অধিকার। যেমন কাউকে স্বীকৃতি দিচ্ছে না কেন ছাত্ররা? মানে যদিও ছাত্ররা স্বীকৃতি দেওয়ার কেউ না, কিন্তু তারপরও তাদেরকেই এখন স্বীকৃতির পর্যায়ে এখন তাদেরকেই নেওয়া হচ্ছে। এখানে দুই ধরনের বক্তব্য আছে, এখানে দুই ধরনের অপবক্তব্য আছে। একটা হচ্ছে তারা আদৌ স্বীকৃতি দেওয়ার অধিকার রাখে কিনা। স্বীকৃতি আপনি কাকে কে দেবেন? আপনি তো, তারাও তো একটা রাজনৈতিক সংগঠন করার জন্য নিজেরা প্রচেষ্টা অব্যাহত রাখছেন। রাজনৈতিক দলই তো হয়নি, চেষ্টা করছেন, তারা তো করবেন বলে প্রকাশ করে দিয়েছেন। যেহেতু দিয়েছেন, তারা তাদের জায়গা থেকে এখন থেকে সবাইকেই প্রতিদ্বন্দ্বী ভাববে, এরকম একটা অবস্থান। আর দ্বিতীয় হচ্ছে ছাত্র ভাইরা বয়সে ছোট, আমাদের চাইতে আপনাদের সমপরিমাণ কিংবা আর একটু ছোট হতে পারে। আমাদের নিশ্চয়ই আমাদের জুনিয়রই হওয়ার কথা, 1-2 বছর 5 বছরের জুনিয়র হলেও হবেন। স্বভাবতই তাদেরকে আমাদেরকে অ্যাকোমোডেট করতে হবে, আমরা তাদেরকে অ্যাকনলেজ করতে হবে, তাদেরকে কাছে টানতে হবে। ভুল ত্রুটি হলে তাদেরকে বলতে হবে, কিন্তু সেই ভুল ত্রুটির বলার ক্ষেত্রে আমাদেরকে সৌজন্যতা অব্যাহত রাখতে
রাখতে হবে। তাদের ক্ষেত্রে কিছু ত্রুটি বিচ্যুতি অবশ্যই আসবে, সেটাকেও আমাদেরকে বুঝে শুনে পথ পাড়ি দিতে হবে। কারণ ছাত্রদেরকেও যেমন আমরা এখন অবজ্ঞা করতে পারবো না, তেমনি ভাবে ছাত্ররা এই দেশের কোনো রাজনৈতিক সংগঠন কিংবা কোনো দলীয় রাজনীতি যারা আওয়ামী লীগের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে কারো বিরুদ্ধে তাদের কথা বলার কোনো রাইট নাই বা বলা উচিত নয়। হ্যাঁ, নির্বাচনী মাঠে গেলে যখন আপনি ভোটের মাঠে যাবেন তখন বিএনপি আলাদা প্ল্যাটফর্মে নির্বাচন করবে, আমার দল, এরপরে আপনার অন্য পার্টি নির্বাচন করবে, তারপরে আমাদের এই যে তারেক ভাইদের দল নির্বাচন করবে, সবাই নির্বাচন করবে। তখন আমি আমার আদর্শ দিয়ে যদি প্রচার করে আমি আমার জায়গা থেকে মানুষকে আমার প্রতি ধাবিত করতে পারি, দ্যাট শুড বি দ্য গ্রেট ওয়ে। কিন্তু কোনো অবস্থাতেই বাংলাদেশের সাধারণ মানুষদেরকে কোনো পাওয়ার পলিটিক্স দেখিয়ে ভিন্নভাবে তাদের উপরে কোনো কিছু চাপিয়ে দেয়া বা এটাও গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ, সেটা কোনো অবস্থায় ছাত্রদের পক্ষ থেকে হোক কিংবা ভিন্ন কোনো আদলে হোক, সেটা আমরা চাই না, সেটা হতে পারবে না। দ্বিতীয় যে বিষয়টি আপনি আমাকে প্রশ্ন করেছেন সেটা হচ্ছে গতকালকের বক্তব্য। গতকালকের সাংবাদিক ইলিয়াস সাহেবের বক্তব্য ইতিহাসের প্রথম এই মনে হয় কেউ দেখলো যে বাংলাদেশের কোন একজন আপনার মেজর ডালিমের লাইভ শো যেটা দেখলো, সেই লাইভ শো থেকে জনগণ স্পষ্ট জেনেছে যে হোয়ার ইজ শেখ মুজিবুর রহমান এন্ড হোয়ার ইজ মেজর ডালিম। আপনার জনগণ বিচার করবে যে জনগণের মণিকোঠায় কে স্থান অর্জন করেছেন। মেজর ডালিম বলছি, এই কথাটা একটু আগে আমাদের একজন বক্তা বলে গিয়েছিলেন যে আমি মেজর ডালিম বলছি। এই যে মেজর ডালিমের ডাকটা কেন ছিল, এই জিনিসটা শেখ হাসিনার অবৈধ শাসন ব্যবস্থা আপনি দেখলেই বুঝবেন যে তার বাবার অবস্থানটা আসলে কি ছিল 1975-এর 15ই আগস্টের পূর্বে। এই যে 15ই আগস্টের পূর্বের অবস্থানটা ছিল, এবং ডালিম সাহেব বারবার বলছেন এটা কোনো পরিকল্পিত খুন নয়, এটা একটা যুদ্ধের মতো ছিল, যেখানে দুইটি দল মাঝখানের ক্রস ফায়ার সংগঠিত হয়েছে বলে তিনি দাবি করছেন। যদিও এ নিয়ে রাজনৈতিক তর্ক বিতর্ক অনেক আছে। তিনি বলছেন যে বাংলাদেশের জনগণ উচ্ছ্বাসিত ছিল, হাজার হাজার লক্ষ লক্ষ লোক রাজপথে নেমে এসেছে, এবং তাই তো হয়েছে। পরবর্তীতে রাজনীতির একটি প্ল্যাটফর্ম বাংলাদেশে আবার এই শেখ হাসিনা বিদায়ের পরে যেরকম এখন একটা মানুষ স্বপ্ন বুনছে, 75-এর পরে একই স্বপ্ন কিন্তু মানুষ বুনেছে, এবং তার কাছ থেকে জনগণ এখন নতুন একটি ইতিহাস জানতে পেল যে স্বাধীনতা যুদ্ধে কতজন মৃত্যুবরণ করেছে, সঠিক তথ্য আসলে কি হওয়া উচিত, কি হচ্ছে না, যুদ্ধ আসলে শেখ মুজিবুর রহমান কতটুকু চেয়েছে চায়নি, অনেক বিষয়ে বক্তব্য দিয়েছে। সব বক্তব্যই যে আপনার মনোপুত আমার মনোপুত হবে এমনটা নয়, কিন্তু তার এই 50 বছর পরে গতকালকে লাইভ শো প্রমাণ করে যে জনগণের মণিকোঠা থেকে কাউকে তাড়িয়ে দিয়ে তার স্থানটাকে কোনোদিন বন্ধ করা যায় না। একটা লাইভ যেখানে উপস্থিত একেবারে ইনস্ট্যান্ট প্রায় 8 লক্ষ লোক উপস্থিত থেকে লাইভটাকে এনজয় করেছে, দেখেছে, জেনেছে, শিখেছে, আর পরবর্তীতে এখন তো প্রায় 7 মিলিয়ন বা তার কম বেশি দেখা হয়ে গিয়েছে, যেটা আরো হয়তো বাড়বে। কিন্তু আমি যে কথাটা স্পষ্ট বলতে চাই সেটা হচ্ছে যে এই মেজর ডালিমদেরকে, তারা একজন বীর মুক্তিযোদ্ধা, একজন বীর ব্যক্তিত্ব, তারা বাংলাদেশের জন্য অনেক কিছু করেছেন। হয়তো আমরা কতটুকু করতে পেরেছি জানি না, আমরা অনেককেই বাংলাদেশে যুদ্ধ অপরাধী সাজিয়েছি, খুনি সাজিয়েছি, খারাপ মানুষ সাজিয়েছি, কিন্তু তাদের কবর এই বাংলাদেশেই আছে, তাদের জানাজা এই দেশেই হয়েছে, লক্ষ লক্ষ মানুষ তাদের কাছে এসেছে, তাদের জন্য ক্রন্দন করেছে। মেজর ডালিম তার একটা প্রমাণ যে তাকে হয়তো আপনি খুনের আসামি বলে দূরে রেখেছেন, কিন্তু বাস্তবিক অর্থে তার জন্য জনগণ কিন্তু এখনো কাঁদছে, কিংবা তার জন্য রাতভর অপেক্ষা করে তাকে দেখছে। এখানে বোঝার আছে অনেক কিছু, ইতিহাসের পাতায় অনেক পর্যালোচনা হবে, দোষী না দোষী, ভালো মন্দ, বিদ্রোহ, বিপ্লব, এই যে 100% মানে যেটা ওনার মতামতটাও যে 100% গ্রহণযোগ্য হবে সেটাও তো না, সেটা ইতিহাস পর্যালোচনা করবে। রাইট আপা, সেটা আপনি অবশ্যই বলতে পারেন, আপনার এই অধিকার আছে। মেজর ডালিমের সব কথাই যে সঠিক, সব কথাই যে আপনাকে মেনে নিতে হবে সেটা না। আমি বলছি জনগণের পারসেপশনটা কি, জনগণ কি করছে, মেজর ডালিমের জন্য কেন এত উচ্ছ্বাসিত হয়ে সারা রাত ভর সে দেখেছে। বাংলাদেশে তো বহু টকশো হয়, আলোচনা হয়, কিন্তু এই লোকটার আলোচনার মধ্য দিয়ে এবং জনগণের উপস্থিতিতে প্রমাণ করে যে he did something, এবং তার প্রতি জনগণের সেই ভালোবাসাটা এখনো আছে। যদিও সেটাকে বিতর্কিত করা, আলোচনা করা, বিচার প্রক্রিয়া, বিভিন্ন পর্যালোচনা হতে পারে, এবং সেটারও ভিন্ন আদলে আপনার আইডেন্টিফিকেশন থাকলে তার জন্য যা কিছু করার সেটার জন্য আইন সিদ্ধ নিয়ম নীতি থাকতে পারে। কিন্তু বাস্তবতা হচ্ছে আইন এক জিনিস, আপনার জোর জুলুম এক জিনিস, মানুষের উপরে অত্যাচার করা এক জিনিস, আর এই ধরনের
আপনার কি বলে কার্যক্রম আর এক জিনিস, যেটা জনগণের মণিকোঠায় স্থান অর্জন করা। 24-এ যদি আপনি ধরেন, যদি কেউ একজন বলে যে অমুক জায়গায় পুলিশকে আপনার অমুকে এইটা করেছে, অমুকে এইটা অন্যায় করেছে, জুলাই বিপ্লব চলাকালীন সময় আপনি 2000 মানুষকে যখন হত্যা করেছেন, তখন আপনার কাছে ওই 50 জন, 25 জন, 30 জন কিংবা কোনো একজন সরকারি কর্মকর্তাও ভিক্টিমের শিকার হলে সেটা আলোচনায় আসে না। ঠিক তেমনি ভাবে শেখ মুজিবুর রহমানের 15ই আগস্টের যে কর্মকাণ্ডটি ঘটেছে, যেটা আওয়ামী লীগ করুক কিংবা তাদের নিজস্ব বিদ্রোহ হোক কিংবা জনগণের বিদ্রোহ হোক, তার আগে শেখ মুজিব এমন অপকর্ম করেছে, লক্ষ লক্ষ মানুষেরকে আজকের ভিখারি বানিয়েছে, খাদ্য অভাবে ভুগেছে, তাদেরকে বিচারের নামে প্রহসন করেছে, তারপরে গুম করেছে, খুন করেছে, তারপরে কি বলে গণ হত্যা করেছে। এই যে কার্যক্রমগুলো তখন করেছে, তখন কিন্তু ওই দৃষ্টিকোণ থেকে জনগণের কাছে ওই 15ই আগস্ট ছিল একটি তুচ্ছ সামান্য ঘটনা, কারণ তারা জনগণ দেখেছে যে তিনি কি পরিমাণ অত্যাচার করেছে। সেই জায়গা থেকে আমি বলছি যে মেজর ডালিম একজন বীর যোদ্ধা এবং তিনি কিন্তু সম্মানিত হয়েছেন, সেটা গতকালকের আলোচনায় আমি বুঝতে পেরেছি। সর্বসাকুল্যে আমি মনে করি এগুলো নিয়ে ইতিহাসের পর্যালোচনা হবে। এতদিন তার মুখ বন্ধ রাখা হয়েছে, ভবিষ্যতে হয়তো অন্য আরো কেউ কথা বলবে। সবকিছুই আমাদের ইতিহাসের পাতায় থাকুক এবং সত্য উদ্ঘাটিত হোক। আপনাকে ধন্যবাদ। দর্শক, আলোচনাগুলো শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন মেজর ডালিমকে কেন সামনে নিয়ে আসা হয়েছে এবং কেন মেজর ডালিম এই মুহূর্তে সামনে এসেছে, মন্তব্য করবেন। পাশাপাশি এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে জামাত এবং বিএনপি, আওয়ামী লীগ, এই তিনটা বাংলাদেশের বড় রাজনৈতিক দল এখন বর্তমান সময়ে। আওয়ামী লীগ যেহেতু মোটামুটি একটু কণ্ঠাস হয়ে গিয়েছে, তাদেরকে এখন মানে ছুড়ে ফেলা যায়, তাদের এখন মানে ক্ষমতায় না আসার সম্ভাবনা বেশি। অন্যদিকে ক্ষমতায় আসার সবচেয়ে বেশি সম্ভাবনা বিএনপি এই গত 5 মাসে তারা যা করেছে, তারা জনগণের কাছে একটু হলেও বিতর্কিত হয়েছে, জনপ্রিয়তা হারিয়েছে। সেই দিন মেজর ডালিমের কিছু বক্তব্যের মাধ্যমে সেগুলো আরো কিছু নতুন আলোচনা জন্ম দিয়েছে। কারণ মেজর ডালিম সেখানে বলেছেন, জিয়া 4000 সৈন্য, 4000 সামরিক নেতাকে তারা সদস্যকে হত্যা করেছে শুধুমাত্র ক্ষমতার জন্য। যদিও তিনি এটা যুক্তিকভাবে করেছেন, কারণ তিনি যখন ক্ষমতায় এসেছিলেন তখন কিন্তু এই এক কু মানে সেনা অভ্যুত্থান, এক কুয়ের পর কু হয়েছে। কারণ সেনাবাহিনীর ভিতরে একটা কোনো নেতৃত্ব ছিল না, দেশের ভিতরে কোনো নেতৃত্ব, কোনো শৃঙ্খলা ছিল না। জিয়ার ছাড়া আর কোনো পথ খোলা ছিল না। তিনি একের পর এক কুয়ের শিকার হয়েছেন। যখন সরকারের বিরুদ্ধে, নির্বাচিত সরকারের বিরুদ্ধে বারবার কু করা হয়, তখন অবশ্যই তাকে বিচারের বিধান আছে, বিচার করতে হবে। এখানে তো হত্যা না, বরং এটা বিচারের কার্যক্রম ভাবে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। তো এটাকেই জিয়াউর রহমান সাহেবের তিনি হত্যাকাণ্ড বলেছেন। পাশাপাশি তিনি কিছু অভিযোগ তুলে ধরেছেন বিএনপির প্রতি, যে তার বউয়ের পাসপোর্ট খালেদা জিয়া দেয়নি, এই জন্য তাকে হাউস অ্যারেস্ট হিসাবে থেকে তিনি সেখানে মারা গিয়েছেন, চিকিৎসা করতে পারেন নাই। অর্থাৎ জিয়া তাদের সাথে বেইমানি করেছে এবং বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়া জড়িত ছিল, এটাও তিনি স্পষ্ট করেছেন। সবকিছু মিলিয়ে এই তার সব আলোচনা কিন্তু এখানে সবচেয়ে বেশি লাভবান হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। তাদের অর্থাৎ এই মেজর ডালিমের কথা কিন্তু উঠে এসেছে, জামাত 71 সালে যে ভূমিকা নিয়েছিল সেই ভূমিকাটা সঠিক ছিল। কারণ জামাত জানতে পেরেছিল যে এটা ভারতের প্রকল্প হচ্ছে, অর্থাৎ ভারত এই দেশকে দখল করবে, ভারতের নিয়মতান্ত্রিক সব এই দেশ চলবে, এই জন্য ভারত যদি সহযোগিতা করছে। আর এটা যখন জামাত জানতে পেরেছে তখন তারা এই যুদ্ধটা চায়নি। এটাই হচ্ছে মূল বিষয়। অর্থাৎ সবকিছু মিলিয়ে জামাতের পক্ষে গিয়েছে মেজর ডালিমের সকল বক্তব্য, পক্ষ গিয়েছে না, বরং এটাই বাস্তবতা ছিল। দর্শক, আলোচনা শুনে আপনার মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন।